হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শারমিলিজ ট্রাভেলগ। এবার ঠিক করেছিলাম 2026-এর হাড় কাঁপানো শীতটা একটু অন্যভাবে উপভোগ করব। গন্তব্য সুন্দরবনের হোটেল সোনার বাংলা। ভোর ভোরই আমরা লাক্সারি ফোর্স কোম্পানির গাড়িতে রওনা দিলাম। লেক টাউন সল্ট লেক থেকে ইস্টার্ন বাইপাস ধরে বানতলার দিকে যাত্রা, তারপর বাসন্তী হাইওয়ে পেরিয়ে সোজা গদখালি ঘাটের পথে চললাম। রাস্তা মোটের ওপর বেশ ভালোই, তবে বড় কোনো রেস্টুরেন্ট চোখে না পড়ায় পথের ধারে একটি ছোট্ট চায়ের দোকানে দাঁড়ালাম। বাড়ি থেকে আনা পরোটা, আলুর দম, ডিম সেদ্ধ, গাজরের হালুয়া আর মিষ্টির সঙ্গে চায়ের দোকানের গরম গরম দুধ চা, এইভাবেই আমাদের সকালের ব্রেকফাস্ট জমে উঠল। ছোটবেলায় একবার সুন্দরবন যাওয়া হয়েছিল আমার, তখন এতটা উন্নয়ন চোখে পড়েনি, সব কিছুই ছিল কাঁচা আর নির্জন। সেই স্মৃতিটা মনে রয়ে গিয়েছে, তাই মনের মধ্যে খুব ইচ্ছা ছিল আবার একবার সুন্দরবন যাওয়ার, এবার দেখতে যে এত বছরে কি কি পরিবর্তন, কি কি সংযোজন হয়েছে আর আধুনিকতার ছোঁয়ায় সুন্দরবন কতটা বদলেছে। পুরনো স্মৃতির সঙ্গে নতুন অভিজ্ঞতার এই মেলবন্ধনটাই ছিল আমাদের এবারের সুন্দরবন ভ্রমণের সবথেকে বড় আকর্ষণ। আমরা বন্ধুরা এবং পরিবারের কিছু সদস্যরা মিলে হই হই করতে করতে চললাম সুন্দরবনে। 3 ঘন্টার মধ্যেই আমরা গদখালি ফেরিঘাটে পৌঁছলাম। আমাদের জন্যে সোনার বাংলা হোটেল থেকে অলরেডি একটা ফেরি পাঠিয়ে দেওয়া হয়েছিল, যেটা শুধু আমাদের কয়েকজনের জন্যই বুকড করা ছিল। গদখালি বা গাদখালির এই ঘাটটি সুন্দরবনের অন্যতম প্রধান প্রবেশদ্বার, যেখানে প্রতিদিন দেশ বিদেশ থেকে হাজার হাজার পর্যটকরা আসেন পৃথিবীর এই বিশাল ম্যানগ্রোভ অরণ্য দেখার আশায়। অথচ এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও গদখালির ফেরিঘাটটি আমার আন্ডার ডেভেলপড মনে হয়েছে। এই ঘাটগুলিতে বিভিন্ন গাড়ি রাখার কার পার্কিং থাকা সত্ত্বেও ট্যুরিস্টদের জন্য ভালো মানের কোনো রেস্টুরেন্ট নেই, এমনকি পর্যাপ্ত ও পরিষ্কার শৌচালয়ের অভাব রয়েছে। রাস্তার অবস্থা খুবই খারাপ, যা বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য ভীষণ কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। আমি যদি ভুল বলি কিছু, তাহলে আমাকে কমেন্টে শুধরে দেবেন। যাক, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম সোনার বাংলার জেটি। এই গ্রামটির নাম হলো দুলকি। আমাদের মালপত্র একটি গাড়িতে এবং আমরা বাগিতে চড়ে চললাম সোনার বাংলার হোটেলের দিকে। গ্রামের এই অতি সাধারণ পরিবেশটা হঠাৎ করে যেন পাল্টে গেল আমরা যখন সোনার বাংলার মেন গেট দিয়ে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকেই চোখে পড়ে সব কিছুর ঝকঝকে এবং পরিপাট্য। রাস্তাঘাট থেকে শুরু করে চারিপাশের গাছপালা ও সবুজ পরিবেশ অত্যন্ত সুন্দরভাবে সাজানো। পরিচ্ছন্নতা ও শৃঙ্খলার ছাপ সর্বত্রই স্পষ্ট, যা মনকে এক আলাদা প্রশান্তি দেয়। বারবিকিউ জোন, চিলড্রেন্স গার্ডেন, কোনো ছোটোখাটো আউটডোর অনুষ্ঠান বা আড্ডা করার জন্যে একটা শেড মতন তৈরি আছে, সামনেই লিলি পুল। এইসব দেখতে দেখতেই আমরা এগোলাম রিসেপশনের দিকে। বাগি গাড়িটি আমাদের প্রথমেই নিয়ে যায় একটি ত্রিকোণ শেপের স্টোন বিল্ডিংয়ে, খুব সুন্দরভাবে যেটা সাজানো। ওয়েলকাম ড্রিঙ্ক চলে আসলো, আমপান্না, খুব রিফ্রেশিং। বাইরেটা স্টোন ফিনিশ হলেও
ইন্টিরিয়ারটা দেখলাম অনেকটাই কাঠের একটা ফিনিশ দেওয়া হয়েছে। রিসর্টের ডিজাইনটি সত্যি অপূর্বভাবে পরিকল্পনা করা হয়েছে। সব কিছুই এতটাই সুন্দর ও পরিমিতিভাবে সাজানো যে একেবারে পিকচার পারফেক্ট মনে হয়। 2 তলা বিশিষ্ট থ্যাচড হাউস বা টালির ঘর তৈরি করা হয়েছে যাতে একটা নিখুঁত গ্রামীণ আবহাওয়া ফুটে ওঠে। একদিকে রয়েছে প্রাকৃতিক জলাশয় যেখানে এখন শাপলা ফুল ফুটে রয়েছে, আর অন্যদিকে রয়েছে বিশাল স্বচ্ছ একটি সুইমিং পুল। এখানে মোট রুমের সংখ্যা প্রায় 70 থেকে 75টি। বিভিন্ন ধরনের রুম ও কটেজ আছে, ডিলাক্স, প্রিমিয়াম এবং সুইট। পিক সিজন হলেও আমরা যেহেতু উইকের মাঝখানে গিয়েছিলাম তাই রিসর্টটা প্রায় পুরোটাই খালি ছিল। আমরা একতলার ডিলাক্স রুমগুলি বুক করেছিলাম কারণ আমাদের অনেক কটা রুম দরকার ছিল। রুমসগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন, বড়, বাথরুমগুলো ঠিকঠাক আছে। ফাঁক ফোকর ছিল ঠিকই, যেখান দিয়ে মশা ঢোকার চান্স বা টিকটিকি, আরশোলা গরমকালে এই প্রবলেমসগুলো থেকেই থাকে, কিন্তু শীতকাল বলে সেই সব কোনো প্রবলেম ছিল না। আনুমানিক আমরা 7,500 টাকার এই রুমগুলোতে কাঠের ফার্নিচার, সোফা, বেড, বসার চেয়ার, টেবিল, আলমারি পেয়ে গেছিলাম, সাথে সুন্দর সুন্দর বড় বড় ব্যালকনিজ। আরও সাথে টি কফি সেট তো অবশ্যই। সিলিংয়ে আধুনিক কাঠের ডিজাইন ব্যবহার করা হয়েছে, এমনকি ফ্যানগুলো সুন্দর কাঠের ফিনিশের যা পুরো ইন্টিরিয়ারের সঙ্গে নিখুঁতভাবে মানিয়ে গেছে। এটা হলো ব্রিদিং রুটস রেস্টুরেন্টের ভেতরটি। আমরা লাঞ্চ খাওয়ার জন্যে এখানে সবাই পৌঁছে গেলাম। রেস্টুরেন্টটি আধুনিক মতে সাজানো, দেখতে বেশ পরিপাটি ও আরামদায়ক। তবে আসন সংখ্যা মাঝারি মাপের হওয়ায় উইকেন্ডে বা রিসর্ট পুরোপুরি ভর্তি থাকলে খাবারের সময় কিভাবে এত অতিথিকে সামলানো হয় তা নিয়ে মনে প্রশ্ন জাগে। একটা গ্রামাফোনওয়ালা মিউজিক সিস্টেম দেখে একটু থমকে দাঁড়ালাম। আমরা একদম বাঙালি মেনু, ভাত, ডাল, স্যালাড, ঝুরঝুরে আলু ভাজা, কাতলা মাছের ঝোল আর কাঁকড়া কারি অর্ডার করলাম। খিদে পেটে খাবারগুলো খেতে মোটেও মন্দ লাগেনি, বরং সহজ সরল স্বাদে পেট আর মন দুটোই তৃপ্তি হয়েছে। বিকেলবেলা সূর্য ডোবার আগেই আমরা মহিলারা ম্যান্ডেটরি ফটোশ্যুটের জন্যে রিসর্ট জুড়ে বেরিয়ে পড়লাম। এমন সুন্দর পরিবেশ ক্যামেরায় তো ক্যাপচার করা দরকারই। একটা সুভিনিয়ার শপ চোখে পড়ল। সূর্যাস্তের পর চারিপাশে যেন একটা অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি হয়ে গেল। আমাদের রিসর্টটি সজনেখালি জঙ্গলের উল্টো দিকে হওয়ায় চারিদিকেই ছিল নিস্তব্ধতা আর প্রকৃতির ছোঁয়া। রিসর্টটি ইচ্ছা করেই খুব বেশি আলো দেওয়া হয়নি। আলো আঁধারির সেই আবহাওয়ার সঙ্গে কনকনে ঠান্ডা পরিবেশ মিলেমিশে শরীরে শিহরণ জাগাচ্ছিল। মনে হচ্ছিল প্রকৃতির কোলে এক শান্ত রহস্যময় সন্ধ্যার সাক্ষী হয়ে রয়েছি। যতই নিঝুম জায়গাটা থাকুক না কেন, এদের সিকিউরিটি সিস্টেমটা কিন্তু টাইট ছিল। এখানে ডিনারটা তাড়াতাড়ি সেরে নিতে হয় কারণ সব কর্মচারীরা বাড়ি ফেরেন বলে। ডিনারে ছিল রুটি, মাছ ভাজা, একটা মিক্সড সবজি, ফিশ ফ্রাই আর স্যুপ। পরের দিন থ্যাঙ্কফুলি রোদ্দুর উঠেছিল ঝকঝকে। 2 দিন কুয়াশার পর ভালোই বেশ রোদ উঠেছে এবং পরিবেশটা এত সুন্দর লাগছিল। ঠান্ডা মোটামুটি ছিল তখন, গায়ে একটা জাস্ট শল বা কার্ডিগান নিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম রিসর্টটা ঘুরে দেখব বলে। এই বিল্ডিংটা যেটা দেখছেন, বাঁশের এক্সটিরিয়ারটা করা হয়েছে, বাঁশ দিয়ে ডিজাইনটা করা হয়েছে আর খুব সুন্দর লাগছিল। তারপরে দেখলাম এইটা হচ্ছে অ্যাক্টিভিটিস বিল্ডিং। ভেতরে ঢুকতেই চোখে পড়ল গেমস রুম, বিলিয়ার্ডের একটা বিশাল টেবিল, তার পাশে ক্যারাম বোর্ডস অনেক কটাই আছে, চেস বোর্ড আর ফুটবলও দেখলাম আছে।
আউটডোরে সাইক্লিংয়ের ব্যবস্থাও আছে, আপনারা চাইলে সাইক্লিংও করতে পারেন। তার সাথে আছে স্পায়ের ব্যবস্থা। ছুটি কাটাতে হোক বা কনফারেন্স ট্যুর, শরীরচর্চা কিন্তু চাই। কাজের ফাঁকেই হোক বা অবসরের মাঝেই সুস্থ থাকার এই অভ্যাসটা কোনো ছাড় নেই। অ্যাক্টিভিটিস বিল্ডিংয়ের ঠিক সামনেই ডেক, এবং ডেক পেরিয়েই হচ্ছে বিশাল বড় এদের সুইমিং পুল। ওয়েল মেনটেন্ড, খুব সুন্দর স্বচ্ছ জল। সেই নীল জলের বুকে চারিপাশের প্রকৃতির প্রতিচ্ছবি এত সুন্দরভাবে ফুটে উঠেছে যে কিছুক্ষণ তাকিয়ে থাকলেও চোখ ফেরাতে ইচ্ছা করে না। তারপর ওখান থেকে আমরা স্ট্রেট চলে গেলাম ব্রেকফাস্ট টেবিলে, এবং ব্রেকফাস্টে রকমারি খাবার ছিল। ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, বাঙালি, নর্থ ইন্ডিয়ান খাবার সব রকমেরই ছিল মোটামুটি, আর খাবার মানও বেশ ভালো ছিল। চা কফি খেয়ে আমরা উঠে পড়লাম, কারণ আজকে আমরা জঙ্গল সাফারিতে যাব জলপথে, আর সেখান থেকেই আমরা ডাইরেক্ট কলকাতা পাড়ি দেব। জঙ্গল এলাকায় সকাল আর রাতের মধ্যে যে কতটা তফাৎ থাকে তা না এলে বোঝাই যায় না। সকালে চারিপাশে প্রকৃতির রূপ দেখে মন ভরে যায়, সবুজ আলো আর পাখির ডাক, একটা শান্তির অনুভূতি তৈরি হয়। আর রাত নামলেই পরিবেশটা একেবারে গা ছমছমে হয়ে ওঠে। নিস্তব্ধতা, অল্প আলো আর অজানা শব্দ মিলিয়ে জঙ্গলে তখন একটা অন্য রূপ নেয়, রহস্যময় আর একটু শিহরণও জাগায়। আমাদের ছোট্ট লঞ্চটি ঘাটে আগেই পৌঁছে যায়। ওঠার আগে আমরা একটু ডাব খেয়ে নিলাম, পেটটা যাতে ঠান্ডা থাকে সারাদিন। এই সেই সুন্দরবনের সুন্দরী গাছের জঙ্গল শুরু হলো। ইংরেজিতে যাকে বলা হয় ম্যানগ্রোভ। সেই সুন্দরী গাছ কখনো ডাঙায় দাঁড়িয়ে, আবার কখনো জল থেকে মাথা তুলে উঠে এসেছে। জল আর মাটির মাঝখানে দাঁড়িয়ে থাকা এই গাছগুলো সুন্দরবনের অনন্য পরিচয়। আজ এই ম্যানগ্রোভ বনই বাংলাকে জলের তলায় তলিয়ে যেতে দেয়নি। মাটি শক্ত করে আঁকড়ে ধরে সে আমাদের রক্ষা করে চলেছে। ঝড়, জলোচ্ছ্বাস আর ভাঙনের বিরুদ্ধে এই জঙ্গলই প্রাকৃতিক ঢাল হয়ে দাঁড়িয়েছে। তাই এই সুন্দরবনের জঙ্গল রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানানো আর ভবিষ্যৎ প্রজন্মের জন্যে একে বাঁচিয়ে রাখা আজ সময়ের সবচেয়ে বড় দাবি। এই জলপথ দিয়ে যেতে যেতেই আমরা দেখছি অনেক জায়গাতে জাল লাগানো, মানে যেখান থেকে বাঘেদের আসার সবথেকে আশঙ্কা, সেই জায়গাগুলো সরকার থেকে জাল দিয়ে দিয়েছে, যাতে অপর পারের যে বসতি আছে সেখানে তারা হামলা না চালায়। আর এই যে লাল কাপড়টা দেখছেন, সেগুলোই মধু সংগ্রাহকদের চিহ্ন। এখানকার মানুষরা যখন মধু সংগ্রহ করতে জঙ্গলে প্রবেশ করেন, তখন আগে বনদেবীর পুজো করে নেন। প্রাণ হাতে নিয়ে তারা মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করেন। যে কোনো মুহূর্তে জলের কুমিরের আক্রমণ হতে পারে, আবার ডাঙায় রয়্যাল বেঙ্গল টাইগারের মুখোমুখি হওয়ারও আশঙ্কা থাকে। মৃত্যুর ঝুঁকি নিয়ে তাদের এই সংগ্রাম। সুন্দরবনের নদীর জলের স্বচ্ছতা দেখে আমি সত্যিই অবাক হয়েছিলাম। গদখালির ঘাটের অপরিষ্কার একটা পরিবেশ দেখে এরকম পরিষ্কার জল আশা করিনি। তবে এখানে প্লাস্টিক ফ্রি জোন কঠোরভাবে কার্যকর হওয়ায় পরিবেশের অনেকটাই উন্নতি হয়েছে, সেটা স্পষ্ট বোঝা যায়। এবার আপনাদের দেখাবো খলসি গাছ। এদের বিশেষত্ব হলো এদের মৌসুমি ফুল। সেই ফুলে আকৃষ্ট হয়ে মৌমাছিরা আসে, ফুল থেকে রস সংগ্রহ করে নিজেদের মৌচাকে মধু তৈরি করে। সুন্দরবনের এই খলসি গাছ তাই শুধু বনজ সৌন্দর্যই নয়, স্থানীয় মানুষদের জীবিকা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এখন এই নদীতে ভাটা পড়েছে, ফলে জল অনেকটাই নিচে নেমে গেছে। গাছের পাতায় যে দুরকম রং দেখা যাচ্ছে সেটাই জানিয়ে দিচ্ছে জোয়ারের সময় জল কতটা ওপরে আসে। নৌবিহার করতে করতে নানা ধরনের পাখি চোখে পড়ছিল, বিশেষ করে সাদা বক। নদীর ধারে গাছে বসে থাকা বা উড়ে বেড়াতে থাকা সাদা বকগুলো সুন্দরবনের দৃশ্যকে আরও মনোরম করে। এইভাবেই সময় গড়িয়ে গেল আর আমাদের খাওয়ার সময় চলে আসলো। আমরা সোনার বাংলা থেকে প্যাক করে খাবার নিয়ে এসেছিলাম, তবে চাইলে লঞ্চের মধ্যেও রান্না করে গরম গরম খাওয়ার সুবিধা আছে। তখনই দেখলাম এই কুমির ভায়া তার দুপুরের খাবার শিকার করে নিশ্চিন্তে খাচ্ছে। দুপুর পেরিয়ে বিকেল নেমে এলো, কিন্তু কোনো বাঘের ঝলক আর পাওয়া গেল না। শুধু সুন্দরবনের নীরবতা আর রহস্যময় পরিবেশই ভ্রমণের অভিজ্ঞতাকে সম্পন্ন করে দিল। আস্তে আস্তে আমরা আবার লোকালয়ের মধ্যে ফিরে এলাম গোসাবার দিকে। চোখে পড়ল ঘাট, মানুষের ব্যস্ততা, জীবিকা নির্বাহের নৌকা আর মন্দির। সব মিলিয়ে সুন্দরবনের প্রকৃতির সঙ্গে মানুষের জীবনযাত্রার সহজ সহাবস্থানের এক বাস্তব ছবি। আমরাও গদখালিতে পৌঁছে গেলাম, আর ঠিক সেই সময় নদীর বুকে সূর্যটা ধীরে ধীরে অস্ত হয়ে গেল। দিন শেষে দৃশ্যটা হয়ে উঠল অপূর্ব ও স্মরণীয়। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং মতামত কমেন্টে জানাবেন। আপনাদের ভালোবাসা ও উৎসাহই আমাকে আরও ব্লগ বানাতে অনুপ্রাণিত করে। টিল দেন, গুড বাই।